হ্যালো গাইজ, আজ আমি এক্সপ্লেন করব নিউ অনগোয়িং কে ড্রামা ব্যাড মেমোরি ইরেজার এপিসোড 1। এপিসোডের শুরুতে আমরা পাস্ট সিন অর্থাৎ 2007 সালের সিন দেখি, যেখানে আমরা আমাদের ড্রামার মেল লিডকে দেখতে পাই, যার নাম ছিল লি গান, আর সে স্কুল স্টুডেন্ট ছিল এবং সে একজন অনেক ফেমাস টেনিস প্লেয়ার ছিল ওই স্কুল লাইফেই। আমরা তার ছোট ভাইকেও দেখতে পাই যেখানে ছিল, যার নাম ছিল লি শিন। লি গানের টেনিস ম্যাচ শুরু হয় আর অপরপক্ষ ছিল অনেক শক্তিশালী। যখন লিগানের অপরপক্ষ টেনিস খেলছিল তখন তার হাত থেকে টেনিস ব্যাটটি ছুড়ে যায় আর লিগান খেয়াল করে ব্যাটটি দ্বারা তার ছোট ভাইয়ের আঘাত লাগতে যাচ্ছিল, তাই তার ছোট ভাইকে বাঁচানোর জন্য সে ওখান থেকে লাফ দেয়। তখন তার হাতে আর মাথায় পড়ে গিয়ে অনেক চোট পায় আর আমরা দেখতে পাই লিগানের হাতে অনেক বেশি লেগেছিল। প্রেজেন্টের লিগান আমাদেরকে বলে, এটি হলো আমার জীবনের সব থেকে ব্যাড মেমোরি। আমরা লিগানকে প্লেনের মধ্যে দেখতে পাই যে তার পরিবারের সাথে ছিল আর সে আমেরিকা থেকে কোরিয়াতে ফেরত আসছিল। আর আমরা আমাদের ড্রামার ফিমেল লিডকে দেখি, যার নাম জেউন, আর সে একজন সাইকোয়াট্রিস্ট ছিল। ওখানে তখন লিগানও চলে আসে। একটা ওয়ার্কার লিগানকে জিজ্ঞাসা করে, আপনি কি এখানে আপনার ক্লাস পার্ট রিইউনিয়নের জন্য এসেছেন? লিগান বলে, হ্যাঁ, আমি ওখানে যেতে চাই না, কিন্তু আমি আমার প্রথম ভালোবাসার জন্য ওখানে যাচ্ছি। আর আমি যদি আমার প্রথম ভালোবাসাকে পেয়েও যাই তাহলে সে আমার মতো ছেলের সাথে কেন রিলেশন করবে? লিগান ওখানে বসে অনেক ড্রিঙ্ক করছিল, সাথে ওখানে জেউনও ছিল। তার মুখে ড্রিঙ্ক লেগে যায়। লিগান তার দিকে তাকাচ্ছিল। তখন জেউন বলে, আমার দিকে এভাবে তাকিও না, আমার বয়ফ্রেন্ড আছে। লিগান ওখানে একটি খাবার খুব বাজেভাবে খায়, তারপরে অর্কারের কাছে টিস্যু পেপার চায় আর জেউনের দিকে তাকিয়ে মুখটি মোছে আর বলে, তুমি তোমার লিপস ক্লিন করে নাও। তো জেউন আয়নার দিকে তাকিয়ে দেখে তার ঠোঁটে ড্রিঙ্ক লেগেছিল। লিগান তাকে টিস্যু পেপার দেয় আর বলে, তুমি যা ভাবছো তেমনটা না। এটা বলতে বলতে সে ফসকে পড়ে যায়। জেউনের ঠোঁটের উপরে তার বুড়ো আঙুল লেগে যায়। তারা দুজনেই এম্বারেস ফিল করে আর লিগান বলে, আমাকে ক্ষমা করে দাও। লিগান কাছে এসে বলে, তোমার দাঁতে কি হয়েছে? দাঁত ঠিক আছে তো? আসলে জেউন তার দাঁত চেক করছিল। জেউন বলে, আমি একটি টেম্পোরারি দাঁত লাগাইছি, তাই জন্য চেক করছিলাম। কোনো একটা কারণে প্লেন খুব জোরে জোরে দুলছিল। তারা দুজনেই ওখানে দুলছিল আর ওখানে লিগান পড়ে যায়। সে কিছু একটা ভাবছিল, তখন তাকে উঠানোর জন্য জেউন হাত বাড়ায় আর তাকে দেখে লিগানের একটি ছোট মেয়ের কথা মনে পড়ে। আসলে এই ছোট মেয়েটি ছিল লিগানের ছোটবেলার প্রথম ভালোবাসা। লিগান জেউনকে বলে, তোমার সাহায্যের আমার দরকার নেই, তুমি এখান থেকে যেতে পারো। তো জেউন ওখানে তার একটি কার্ড রেখে যায় আর বলে, তোমার যদি আমার সাহায্যের দরকার হয় তাহলে এই নাম্বারে আমাকে কল করতে পারো। তারপর লিগান তার পাস্টের সিন মনে পড়ে, যেটা আমাদেরকে দেখানো হয় যে লিগান ঘরে শুয়েছিল আর বাইরে তার মা তার বাবার সাথে কথা বলছিল। লিগান তাদের কথা শোনার জন্য জানালার কাছে যায় আর শুনতে পায় লিগানের মা তার দাদিকে বলছিল, আপনি লিগানকে কিছু বছরের জন্য রেখে দেন, কারণ লিগানের ক্রসিং এর জন্য অস্ট্রেলিয়াতে আমরা সমস্ত জিনিসপত্র আর সমস্ত টাকা পয়সা সেন্ড করে দিয়েছি, কিন্তু আমরা জানতাম না লিগানের সাথে এমন অ্যাক্সিডেন্ট হবে আর লিগান কোইন খেলতে পারবে না। কিন্তু লিগানের জায়গায় ওই ক্রসিং এর ট্রেনিংটি লিশিন নেবে আর লিগান এটা দেখলে অনেক কষ্ট পাবে, তাই আমরা ওকে আপনার কাছে রেখে যাচ্ছি। আর এই সমস্ত কথা লিগান ঘরের ভিতর থেকে শুনতে পায়, কিন্তু এটা শুনে ও অনেক কষ্ট পায়। সেজন্য সে মেডেল আর জুতা পরে ঘর থেকে বের হয়ে যায়। লিগানের প্যারেন্টস লিশিনকে নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছিল আর লিগান পেছন পেছন দৌড়াচ্ছিল আর বলছিল, প্লিজ মম, আমাকে নিয়ে চলো, আমিও খেলতে চাই। কিন্তু তারা লিগানকে রেখেই চলে যায়। তারপর লিগানের মেডেলটি জলের মধ্যে পড়ে যায় আর এজন্য লিগানও জলের মধ্যে লাফ দেয় মেডেলটির জন্য। কিন্তু লিগান যখন চোখ খুলে তখন দেখতে পায় সে জলের বাইরে রয়েছে। লিগান চোখ খুলে একটি মেয়েকে দেখতে পায় যে বলছে, তুমি ঠিক আছো তো? আর এই মেয়েটি লিগানের প্রথম প্রেম। লিগান এসব প্রেজেন্টে ভাবছিল। এয়ারপোর্টে আমরা জেউনকে দেখি যে তার প্রফেসরকে বলছিল, আপনি চিন্তা করবেন না, আমি আমেরিকা থেকে সমস্ত ডকুমেন্ট নিয়ে এসেছি। এয়ারপোর্টে আমরা লিগানের মা বাবাকে দেখি যে লিশিনকে তার ফেস ঢাকতে বলছিল, কারণ সে একজন অনেক বড় খেলোয়াড় হয়ে গিয়েছে আর অনেক পপুলারও হয়ে গিয়েছে। কিন্তু লিশিন যখন এয়ারপোর্ট থেকে বাইরে বের হয় তখন সমস্ত ফ্যান ফলোয়ার তাকে ঘিরে ধরে আর একটি ছোট বাচ্চা তাকে মালাও পরিয়ে দেয়। ওখানে একজন বলে ওঠে, এটা তো লিশিন নয়, এটা তো অন্য কেউ। আর আমরা দেখতে পাই ওটা ছিল লিগান। আর লিশিন তার মা বাবার সাথে অন্য রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছিল। অন্যদিকে লিগান ওখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য সে জেউনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ওখানে সেই বাচ্চাটি আসে আর বলে, আমি আমার মালা ফেরত চাই। আর লিগান তাকে মালাটি ফেরত দিয়ে দেয়। লিশিনকে আমরা গাড়ির মধ্যে দেখি আর সেখানে তার প্যারেন্টসও ছিল। লিশিনের বাবা লিশিনকে বলে, কত সময় হয়ে গেল, এখনো কি তুমি ক্যামেরা দেখলে নার্ভাস ফিল করো?
তখন লিসিন উত্তর দেয় যে হ্যাঁ আমি এখন নার্ভাস ফিল করি। তখন লিসিনের মা বলে এতে লিসিনের কোনো দোষ নেই। তখন লিসিনের বাবা বলে ঠিক আছে, কিন্তু এসব বিষয়ে লিগানেরও কোনো দোষ নেই। লিগানের বাবা খেয়াল করে লিগান ট্যাক্সিতে ছিল না, তাই লিগানের বাবা লিগানকে টেক্সট করে তুমি ট্যাক্সি নিয়ে বাড়িতে চলে এসো। লিগান বলে ঠিক আছে। তারপর আমরা জেয়নকে দেখি যে একটি হসপিটালে ছিল, সে আমেরিকা থেকে একটি ইঁদুর নিয়ে এসেছে আর সে হসপিটালে সেই ইঁদুরের উপরে রিপ্রেজেন্টেশন দিচ্ছিল। রিপ্রেজেন্টেশনের টপিক ছিল ব্যাড মেমোরি, আর সে ওই মাউসকে দিয়ে এক্সাম্পল দিচ্ছিল। সে বলছিল এই ব্যাড মেমোরি মাউসের উপরে কতটা প্রভাব ফেলে। শুধু মাউস নয়, যে কোনো কারোর উপরেই ভয়ানক প্রভাব ফেলতে পারে। লিগান বাড়িতে আসে আর তার মম কিমচি নেওয়ার জন্য তার রুমে ঢোকে। লিগান বলে আপনি এই ফ্রিজটি আমার রুমে কেন রেখেছেন? লিগানের মা বলে এটা তো প্রথম থেকে এখানে ছিল আর তুমি ডিসাইড করেছিলে তুমি কোন রুমে থাকতে চাও। এটা বলে সে এখান থেকে চলে যায় আর লিগানও বাইরে বের হয়ে আসে খাবার খাওয়ার জন্য। লিগানের বাবা বলে তুমি সব সময় কালো কাপড় কেন পরো? একটু অন্য কালারের কাপড় পরো তো দেখতে পারো, তাই না? তো লিগান টেবিলে বসে আর তার বাবাকে বলে আমাকে মাফ করে দিও। লিগানের মা বলে তুমি সব সময় মাফ কেন চাও? তুমি তো অন্য কিছু বলতে পারো। তারপর তারা একসাথে খেতে বসে আর লিগান খেয়াল করে লিগানের মা সমস্ত খাবার তার ছোট ভাইকে দিচ্ছিল, কিছু লাগবে কিনা বা কোনো কিছু, অর্থাৎ এক্সট্রা আদর। লিগান তখন আমাদেরকে বলে আমার পরিবারে আমার কোনো ভ্যালুই নেই, সব ভালোবাসা আমার ছোট ভাইকে দেওয়া হয়, এমনকি আমাদের পরিবারের যে কুকুরটি আছে আমাকেই কুকুরটিরও নিচে রাখা হয়। লিগান তখন কুকুরটির কানে কানে বলে তোমার যে প্যারেন্টস আছে না তারা এদের থেকে অনেক আলাদা। তখন কুকুরটি তার মুখে কামড় দিয়ে দেয়। আমরা বুঝতে পারি লিগানের আসলে অনেক কষ্ট। আমরা জেউনকে হসপিটালে দেখি, তার প্রফেসর তাকে বলছিল তুমি অনেক ভালোই রিপ্রেজেন্টেশন দিয়েছো। জিনের সাথে কথা বলার জন্য অন্য সব ডক্টররাও আসে, যার মধ্যে একজনের নাম ছিল টেও। তো জেয়ন তেওকে হ্যালো বলে, কিন্তু তখনই জেয়নের টেম্পোরারি দাঁতটি খুলে যায় আর সবাই এটা দেখে অনেক অবাক হয়ে যায়। জেয়ন সবাইকে বাই বলে চলে আসে। সে ডেন্টিস্টের কাছে আসে আর নতুন দাঁত লাগিয়ে নেয়। এরপর দাঁত লাগিয়ে বলে ঠিক আছে, এবার আমি টেওর সঙ্গে ডেট করতে পারবো। আমরা প্রফেসর ডংজিলের সাথে অনেকগুলো ডাক্তারের দেখতে পাই যারা রাত্রের বেলা ডিনার করতে যাওয়ার জন্য প্ল্যান করছিল। তারা অনেক খুশি ছিল, কিন্তু তখন ওখানে জেয়ন আসে আর বলে কেউ কোথাও যাবে না, হসপিটালে অনেক কাজ আছে আর সবাই সবার কাজে মন দাও, আর সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। প্রফেসর ডার্কশিল বলে তুমি একজন সাইকোয়াট্রিস্ট আর আমরা সবাই ডক্টর, তাই কারোর সঙ্গে মিসবিহেভ করা তোমার একদমই উচিত নয়। জিয়ন বলে সে তো ঠিক আছে, কিন্তু আমাদের জন্য কাজটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তখন প্রফেসর ডার্কশিল বলে তুমি আমেরিকা থেকে ওই ইম্পর্টেন্ট ফাইলটি নিয়ে এসেছো তো? জিয়ন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তারপর সে ডকুমেন্ট চেক করার জন্য নিজের লাগেজ খোলে। তারপর জেয়ন খেয়াল করে তার লাগেজ অন্য কারোর সঙ্গে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। আসলে এটা লিগানের সঙ্গে এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল যখন তারা এয়ারপোর্টে একসঙ্গে ধাক্কা খেয়েছিল। ব্যাগের পরে লিগানের নাম দেখতে পায়, সেখানে কন্ট্যাক্ট নাম্বারও ছিল। সে ওই নাম্বারে কল করে, কিন্তু সে লিগানকে পায় না। আমরা লিগানকে দেখতে পাই যে তার ফ্রেন্ড বং এর সাথে কথা বলছিল। বং তাকে জিজ্ঞাসা করে তুমি কি ক্লাস রিউনিয়ন পার্টিতে যাবে? বং হলো তার ক্লাস ফ্রেন্ড। লিগান বলে আমি শিওর না যাবো কিনা। বং বলে তুমি হয়তো ওখানে তোমার প্রথম ভালোবাসা পেতে পারো, আর কতদিন ধরে তাকে খুঁজবে, তাকে পেয়ে গেলে তুমি তাকে প্রপোজাল দিয়ে দিও। আর তুমি এত বেশি ভয় কেন পাও? লিগান বলে এটা আমার নিজেরও জানা নেই। এটা বলে সে তখন ফোন রেখে দেয়। তারপর সে এ বিগ পিকচার এজেন্সির সামনে আসে, গাড়ি পার্ক করে ভিতরে যাচ্ছিল, কিন্তু সিকিউরিটি গার্ড বলে আপনি এখানে গাড়ি পার্ক করতে পারবেন না। লিগান বলে ঠিক আছে, এটা বলে সেখান থেকে চলে যায়। তারপর আমরা লিগানকে টয়লেটের ভিতরে দেখি আর সেখানেও লিজিনের ছবি ছিল, অর্থাৎ লিজিনের খেলার পোস্টার। লিগান ছবিটিকে দেখে বলে সব জায়গায় শুধু তুমিই কেন? তারপরে সে একটি কলম নেয় আর লিজিনের চোখ দুটিকে দাগিয়ে দেয়। লিগান বাইরে বের হয়ে একটি মেয়ের সঙ্গে দেখা হয় যার নাম চেন শিও। মেয়েটি বলে তুমি সেই ফেমাস খেলোয়াড় তাই না? লিগান বলে আমি লেসিন নই। কিন্তু ওই মেয়েটি বলে আমি জানি তুমি লিসিন নয়, তুমি লিগান, আর আমি তোমার অনেক বড় ফ্যান। তুমি টেনিস খেলে অনেক ফেমাস ছিলে। এটা শুনে লিগান অনেক খুশি হয়ে যায়। মেয়েটি বলে আমি তোমার অনেক বড় ফ্যান, আর আমি তোমার খেলা দেখেই টেনিস খেলা শুরু করেছিলাম। তুমি হলে সেই প্রথম কোরিয়ান যে মেডেল পেয়েছিল। তুমি কি ওই মেডেলটি আমাকে দেখাতে পারবে? কিন্তু লিগান বলে মেডেলটি আমার কাছ থেকে অনেক আগেই হারিয়ে গিয়েছে। মেয়েটি বলে ঠিক আছে, কোনো ব্যাপার না। ওখানে কোম্পানির সিও চলে আসে আর সে ওই মেয়েটিকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর ওখানে লিসিন চলে আসে আর লিগানকে বলে কেউ আমার ছবিতে কালো কলম দিয়ে আমার চোখ দুটিকে কালো করে দিয়েছে। আর লিসিন লিগানকে একটি কফি নিয়ে আসতে বলে, কারণ লিগান লিসিনের ম্যানেজার হিসেবে কাজ করে। লিগান ওখান থেকে চলে গিয়ে কফি নিতে আসে আর তখন তার কাছে জেউনের কল আসে। লিগান কলটি পিক করে নেয় আর জেউন বলে আমাদের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। লিগান বলে হ্যাঁ, আমাকে আগেই কেউ একজন বলে দিয়েছিল। জেউন বলে তাহলে তুমি আমাকে কল কেন করনি? লিগান বলে আমি তো এখন অনেক ব্যস্ত আছি, তুমি আমাকে
আমাকে তোমার অ্যাড্রেস সেন্ড করে দাও, 1 সপ্তাহের মধ্যে আমি তোমার ব্যাগ তোমার কাছে পৌঁছে দিব। এটা বলে লিগান কল রেখে দেয়। এটা দেখে জিওন অনেক রেগে যায় আর বলে এর কি মনে হয় এ কি শুধু একাই ব্যস্ত নাকি, আমিও তো আমার লাইফে কত ব্যস্ত। তারপর লিগান লেসিনের জন্য কফি নিয়ে যায় আর সেই হংজু অর্থাৎ সিওর সাথে লেসিনের মিটিং হতেই থাকে। হংজু অর্থাৎ ওই সিও ওই মেয়েটিকে কিছু ফাইল ফটোকপি করে নিয়ে আসতে বলে, কিন্তু ওই মেয়েটি লিগানকে বলে তুমি কি আমার জন্য এই কাজটি করতে পারবে। লিগান বলে ঠিক আছে। তারপর লিগান ওই রিপোর্টগুলো নেয় আর সেগুলোকে দেখতে থাকে। তারপর সে সিয়নকে বলে দেয় তোমার কি আগে কখনো হাঁটুতে ইনজুরি লেগেছিল। এটা শুনে হংজু অনেক রেগে যায় আর লিগানকে বলে তুমি এসব কি বলছো, তুমি যদি লিসিনের ভাই না হতে তাহলে এতক্ষণ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। আর ও লিগানের উপরে অনেকগুলো কাগজ ছুঁড়ে মারে আর বলে আমার এই সবগুলো কাগজের ফটোকপি চাই। এইসব দেখে বাইরের বাকি এমপ্লয়িগুলো বলছিল লিগানের ভাই এত ফেমাস কিন্তু লিগানের একই হলো, সে একটুও লিসিনের মতো নয় কেন। আর এইগুলো শুনে লিগানের কিছু একটা হতে লাগছিল, তার হাতে অনেক ব্যথা লাগছিল বা হচ্ছিল। সে যেমন তেমন করেই বাইরে বের হয়ে আসে, কিন্তু সে বাইরে বের হতে গিয়েই পড়ে যায়। আমরা জিওনকে দেখি যে তার পেশেন্টের সঙ্গে কথা বলছিল। জিওন বলে আপনার এনএক্সাইটেড ডিসঅর্ডার আছে। তার পেশেন্ট ওখান থেকে চলে গেলে জিওনের কাছে কল আসে যে এখানে একজন ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। তারপর জিওন নার্সের সঙ্গে কথা বলতে গেলে নার্স জিওনকে বলে পেশেন্টের হাতের কবজিতে অনেক বেশি ব্যথা করছে। জিওন বলে তাহলে আপনাকে প্রফেসর হাংয়ের সঙ্গে কথা বলা উচিত ছিল। তখন নার্স বলে প্রফেসর হাংয়ের পেশেন্টই হচ্ছে ওই পেশেন্টটি, কিন্তু প্রফেসর হাং এখন হসপিটালে নেই। তারপর জিওন পেশেন্টকে চেক করার জন্য আসে আর সেটি ছিল লিওন। আর লিওন অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল ব্যথার জন্য। তারা একে অপরকে দেখে চিনতে পারে যে তাদের প্লেনে আগেও দেখা হয়েছিল। লিগান বলে তুমি তো একজন সাইকো অ্যাক্ট্রেস, আমার জন্য নিউরোসার্জনকে ডাকুন, সেই আমার চিকিৎসা করবে। কিন্তু জিওন বলে হসপিটালে এখন ওই ডাক্তারটি অ্যাভেলেবেল নেই, চিন্তা করো না আমি ট্রিটমেন্ট করতে পারবো। কিন্তু লিগান অনেক রেগে যায় আর জেদ করছিল আর বলছিল আমি 10 বছর ধরে এই ব্যথার কষ্টে আছি, এই ব্যথা থেকে কবে মুক্ত পাবো, তাড়াতাড়ি প্রফেসর হানকে ডাকো। জিওন বলে তুমি শান্ত হও, আমি তোমাকে পেইন কিলার দিচ্ছি, তাহলে ব্যথাটি কমে যাবে। আর লিগানের কন্ডিশন দেখে জিওন বলে আপনি যতটা ব্যথা অনুভব করছেন হাতে এত ব্যথা নেই। লিগান বলে তুমি বুঝবে না, যার ব্যথা হচ্ছে সেই একমাত্র বুঝতে পারে। আর এই বিষয়ে ওদের মধ্যে অনেক তর্ক হচ্ছিল। জিওন বলছিল আপনার এত ব্যথা আপনার ব্যাড মেমোরির জন্য হচ্ছে। লিগান বলে আপনার ট্রিটমেন্টের আমার কোনো দরকার নেই। এটা বলে সে উঠে ওখান থেকে চলে যেতে লাগছিল। তখন জিওন বলে আপনি কি আপনার প্রথম ভালোবাসার সঙ্গে দেখা করবেন না? আমার মনে হয় আপনি কোনো ভয়ে তার সঙ্গে দেখা করছেন না, কিন্তু আপনার ভয়টি একপাশে রেখে তার সঙ্গে দেখা করা উচিত। লিগান বলে তাহলে আমার ভালো মেমোরিগুলো আমার খারাপ মেমোরিতে পরিণত হলে তুমি কি দায়িত্বভার নেবে? এটা বলে লিগান ওখান থেকে চলে যায়। জিওন রিপোর্ট দেখে জানতে পারে যে তার নাম লিগান। তখন তার মনে পড়ে এয়ারপোর্টে যার সঙ্গে ব্যাগ চেঞ্জ হয়ে গিয়েছিল তার নামও লিগান ছিল, অর্থাৎ এই সেই ব্যক্তি যার সাথে জিওনের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। লিগানকে খোঁজার জন্য সে বাইরে যায়, কিন্তু এতক্ষণে লিগান চলে গিয়েছিল। আমরা লিগানকে বংয়ের সঙ্গে দেখতে পাই, তারা দুজন একসঙ্গে ড্রিঙ্ক করছিল। লিগান বলে আমি রিইউনিয়নে যেতে চাই না। বং বলে তাও তোমার যাওয়া উচিত, কিন্তু লিগান তাও যেতে রাজি হয় না। লিগান বলে তুমি শুধু আমার জন্য একটি কাজ করে দাও, আমার প্রথম ভালোবাসার নাম কি সেটার খোঁজ লাগাও। লিগান বাসায় যাচ্ছিল, তখন তার কাছে জিওনের ভয়েস মেসেজ আসে। লিগান ভয়েসটি শোনে। জিওন লিগানকে বলে হসপিটালে তোমার সাথে ওরকম ব্যবহার করা আমার উচিত হয়নি, কিন্তু আমি তাও বলবো তোমাকে তোমার ব্যাড মেমোরি থেকে বের হয়ে আসা উচিত। আর শুনে লিগান জিওনকে ফোন করে আর বলে কাল সকালে আমি তোমার ব্যাগ হসপিটালের বাইরে দিয়ে দিব। তো জিওন বলে ঠিক আছে। জিওন কোনো অপারেশন থিয়েটারে ছিল, তাই তারা কথা বলতে না পারে ফোন রেখে দেয়। আমরা লিগানকে লিজেনের সঙ্গে দেখি, তারা গাড়ির মধ্যে বসেছিল। লিজিন লিগানের রিইউনিয়ন ইনভিটেশন দেখে নাই। লিজিন লিগানকে জিজ্ঞাসা করে তুমি কি রিইউনিয়ন পার্টিতে যাবে? তো লিগান ওই ইনভিটেশনটা নিয়ে নেয়। লিজিন বলে আমি তো শুরু থেকে অস্ট্রেলিয়াতে বড় হয়েছি, তাই আমার কোনো ক্লাসমেট নেই। তুমি কি চাও আমি তোমার বন্ধুকে বলি তুমি আমার ভাই হও, তাহলে তোমার স্ট্যাটাস অনেক বেড়ে যাবে। কিন্তু লিগান বারণ করে দেয়। লিগান বলে এত কিছু করার তোমার দরকার নেই। আমরা লিসিনকে প্রফেসর ডংসলের কাছে দেখি, তারা একে অপরকে চেনে। প্রফেসর ডংসল লিসিনকে বলে তুমি কি এখন সাইকো অ্যাক্ট্রেসের প্রিপারেশন নিবা নাকি? লিসিন বলে হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে আমার কোচকে কিছু বলবেন না। ডংজিল বলে আচ্ছা ঠিক আছে। তখন ওখানে ভুল করে তার হাত থেকে কফিগুলো ডকুমেন্টের উপরে পড়ে যায়। তখন ডকুমেন্টটি হাতে নিয়ে লিসিন দেখতে পায় ডকুমেন্টের টাইটেল ছিল ব্যাড মেমোরি ইরেজার। এটা দেখে লিসিন ডংজিলকে প্রশ্ন করে ব্যাড মেমোরিকে আসলে মুছে ফেলা যায়? এটা শুনে প্রফেসর বলে আমরা মুছে তো ফেলাতে পারবো না, কিন্তু অবশ্যই লুকাতে পারবো। অন্যদিকে লিগান জিওনকে ফোন করে, কিন্তু জিওন ফোন রিসিভ করে না, কারণ জিওন ছিল তার
স্যারের সামনে। স্যার তাকে বলছিল আজ তোমার প্রেজেন্টেশন আছে আর যেটা হচ্ছে ফাইনাল, তাই তুমি তোমার সকল চেষ্টার 100%ই ওখানে দেওয়ার চেষ্টা করবা। জেউন বলে ঠিক আছে। আমরা ডক্টরকে দেখতে পাই যারা মাউস বের করছিল, কারণ জেউন ওই মাউসের উপরেই প্রেজেন্টেশন দিবে। আসলে ওই ব্যাড মেমোরি ইরেজারের উপরে কাজ করবে। জেউন বাইরে বের হয়ে আসে, তার কাছে একটি কল আসে। জেউন বলে আমি 10 মিনিটের মধ্যেই পৌঁছাচ্ছি, কিন্তু রাস্তার মাঝখানে সে একজন ডক্টরকে জোরে ডক্টর বলে ডাকে। ডক্টরটি ভয় পেয়ে যায় আর তার হাত থেকে মাউসটি পড়ে যায়। জেউন অনেক কষ্টে যেমন তেমন করে বক্সটি ধরে নেয়, কিন্তু দেখে বক্সের ভিতরে কোনো ইঁদুর নেই। এটি দেখে জেউন অনেক চমকে যায়, কিন্তু ওই মাউসটি সারা হসপিটালে দৌড়াদৌড়ি করছিল আর জেউন আর তার টিমমেট ওই ইঁদুরটিকে ধরার জন্য তার পেছন পেছন দৌড়াচ্ছিল। অন্যদিকে লিগানের কাছে লিসিনের মেসেজ আসে যে কিছুক্ষণ পর হসপিটালের সামনে আমার সাথে দেখা করো। জেউনকে দেখে যে ইঁদুরটিকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল, সবাই তাকে দেখছিল আর সবার মধ্যে লিসিনও ছিল। জেউন ইঁদুরটিকে ধরার জন্য অনেক চেষ্টা তো করে, কিন্তু ইঁদুরটি হসপিটালের বাইরে চলে যায় আর তখনই লিগান গাড়ি নিয়ে আসে। ইঁদুরটি লিগানের গাড়ির চাকার নিচে চলে যায় আর ইঁদুরটি ওখানে মারা যায়। লিগান গাড়ি থেকে বের হয়ে দেখে ইঁদুরটি মারা গিয়েছে। লিগান জেউনকে বলে আমি এই গাড়িটি আজকেই ধুয়েছিলাম আর আজকে ইঁদুরটি মরলো। তখন জেউন অনেক রেগে যায় আর বলে তুমি ইঁদুরটিকে নিয়ে চিন্তা করছো না, তুমি চিন্তা করছো তোমার গাড়ি নিয়ে। ইঁদুরের জীবনের থেকে তোমার গাড়ির মূল্য বেশি। তখন লিগান বলে এই মাউসটি কি তোমার ছিল? আমি এই মাউসের টাকা দিয়ে দিব। জেউন রেগে গিয়ে বলে এই মাউসই তোমার মতো মানুষদের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে। তুমি কি কখনো অন্য কারোর জন্য তোমার নিজের জীবন স্যাক্রিফাইস করেছো? যদি করতে তাহলে এই মাউসের মর্মটি তুমি বুঝতে। তখন লিগান বলে তার মানে তুমি এটাও বলতে চাচ্ছ যে আমার জীবনের থেকে এই মাউসের জীবনের মূল্য বেশি? জিওন অনেক বেশি রেগে যায় আর লিগানকে বলে তোমার একটি ব্যাড মেমোরি আছে না, তুমি মরার আগে অবধি এই ব্যাড মেমোরি কখনোই ভুলতে পারবে না। এটা বলে সে ওখান থেকে হসপিটালের ভিতরে চলে যায়। লিসিন এই সব কিছু দেখছিল আর সে লিগানকেও দেখে, কিন্তু লিগান জেউনের কথায় অনেক কষ্ট পায় আর সে কান্না করে। সমস্ত ডক্টর আর জেউন প্রেজেন্টেশন হলে আসে। জেউন প্রেজেন্টেশন হলে এসে সেই মরা ইঁদুরটিকে দেখায় আর সবাইকে বলে এই ইঁদুরটি 30 মিনিট আগে মারা গিয়েছে। আমি আমার এক্সপেরিমেন্ট এবার সম্পূর্ণ করতে পারিনি। আমি আশা করছি আপনারা আমাকে আর একবার চান্স দেবেন, আর আমি আমার এক্সপেরিমেন্ট এবার কোনো প্রাণীর উপরে নয়, এবার সরাসরি মানুষের উপরে করতে চাই। আসলে জেউন সেই মেমোরির এক্সপেরিমেন্টটি কোনো মানুষের উপরে করবে। আমরা লিগানকে দেখতে পাই যে লিসিনের মাথার উপরে ছাতা ধরেছিল আর নিজে ভিজছিল। লিসিন তার সমস্ত ফ্যান ফলোয়ারকে অটোগ্রাফ দিচ্ছিল আর লিগান সেই জেউনের কথাটি ভাবছিল। আসলে লিগান অনেক কষ্ট পেয়েছিল, তাই সে ওখানে ছাতা আর লিসিনকে রেখে গাড়ি নিয়ে চলে আসে। তারপর আমরা জেউনকে দেখি যে মিটিং রুমে ছিল আর সবাইকে বলছিল আপনারা আমাকে আর একবার চান্স কেন দিবেন। তারপর লিগান ঘরে আসে, তাকে তার মা বাবা ডাকছিল, কিন্তু লিগান কারোর কথাই শোনে না। আমরা লিসিনকে দেখি যে হংজুর সাথে ছিল। সে হংজুকে বলছিল আমি আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করব না, কারণ আপনি আমার ভাইকে এখানে অনেক ইনসাল্ট করেছেন। জেউন মিটিংয়ে বলে আমি এক্সপেরিমেন্টে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, আর সাথে সে একটি পাস্টের সিন মনে করে আর আমাদেরকে দেখানো হয় একটি বাচ্চার হাতে একটি ট্যাডি রয়েছে। আর প্রেজেন্টে জেউন সবাইকে বলে কারোর ব্যাড মেমোরি থাকা মানে এমনটা নয় যে সারা জীবন সে ওই ব্যাড মেমোরির মধ্যে আটকে থাকবে। আমি চেষ্টা করব তাদেরকে তাদের ব্যাড মেমোরি থেকে বাইরে বের হয়ে নিয়ে আসার জন্য। আমি আমার রিসার্চের আমার 100% দিব। আমরা দেখি লিগান একটি নদীর মধ্যে ডুবে যাচ্ছিল, তাকে বাইরে বের করে নিয়ে আসা হয় এবং তার সাথে লিসিন আর জেউনও ছিল। সবাই বলাবলি করছিল এই পেশেন্টটি হাই রিভার থেকে ঝাঁপ দিয়েছে সুইসাইড করার জন্য। সবাই তাকে নিয়ে হসপিটালের মধ্যে যায়। লিসিন অনেক স্যাড ছিল। প্রফেসরকে সে বলে প্রফেসর প্লিজ আমাকে সাহায্য করুন। আমরা দেখি জেউন হসপিটালের ওটি রুমে ছিল আর লিগানের সার্জারি হচ্ছিল। জেউন নিজে নিজেই বলে আমি ওকে কত খারাপ কথা বলেছি, সে কি আমার জন্যই আত্মহত্যা করেছে? এটা কি আমারই দোষ? সার্জারির সময় লিগান তার পাস্টের সেই ব্যাড মেমোরির কথাই মনে করতে থাকে। লিগানের ওটি শেষে আমরা দেখতে পাই লিগান শুয়েছিল, কিন্তু হঠাৎ করেই তার জ্ঞান ফিরে আসে আর সে হঠাৎ করেই উঠে বসে। তারপর জেউন আসে লিগানকে চেক করার জন্য। দেখতে পাই লিগান বেডে নেই, লিগান বসে বসে কফি খাচ্ছে। তো জেউন লিগানকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? তোমার কি মনে আছে তুমি এখানে কি জন্য এসেছিলে? তুমি কি আমাকে চিনতে পেরেছো? লিগান বলে যে হ্যাঁ আমি জানি তুমি কে, আমি তোমাকে চিনতে পেরেছি। এটা বলেই সে জেউনের মুখে হাত দিয়ে টাচ করে আর তারপর লিগান জেউনকে হাক করে। জেউন তাকে সরিয়ে দিয়ে বলে তুমি এটা কি করছো? তখন লিগান বলে তুমি আমার প্রথম ভালোবাসা। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। তো গাইস দেখা হবে পরের এপিসোডে। বাই বাই।